হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 8। আজকে আমরা আবার পড়ব সায়েন্স চ্যাপ্টার 2 অ্যান্ড নেম অফ দ্য চ্যাপ্টার ইজ মাইক্রো অর্গানিজমস ফ্রেন্ড অ্যান্ড ফো। মাইক্রো অর্গানিজমস ফ্রেন্ড অ্যান্ড ফো। আমরা একদিন অলরেডি চ্যাপ্টারটি পড়ে নিয়েছি। আজকে আমরা দ্বিতীয় দিন পড়ব এই চ্যাপ্টারটি। আমরা কোথায় শেষ করেছিলাম? আমরা দেখেছিলাম অনেকগুলি মাইক্রো অর্গানিজম তিনটি মেইন ক্যাটাগরির থাকে। তার মধ্যে কতগুলি ছিল ফ্রেন্ডলি মাইক্রো অর্গানিজম, বন্ধুসুলভ মাইক্রো অর্গানিজম। গতদিন আমরা এই পর্যন্ত করেছিলাম। আমরা দেখেছিলাম এখানে এই যে ময়দা, একটি গামলার মধ্যে আমরা দেখেছিলাম ময়দাগুলিকে গুলে তার মধ্যে ইস্ট পাউডার মেশানো হয়েছিল। ইস্ট পাউডারের মধ্যে এক ধরনের মাইক্রো অর্গানিজম থাকে। ইস্ট পাউডারটা মেলানোর পরে মাইক্রো অর্গানিজমগুলো কী হয়েছে, র্যাপিডলি গ্রোথ হয়েছে, তাদের বংশ খুব বেড়েছে। প্রথমে যদি 5,000 থাকে, তারপর 5,000টা বেড়ে গিয়ে 5 লাখ হয়ে গেছিলো বা 1 লাখ হয়ে গেছিলো। এই যে বেড়েছে মাইক্রো অর্গানিজমগুলো, এগুলা বাড়াতে কী হয়েছে, তারা কী করেছে, তাদের তো খাদ্যের প্রয়োজন, তারা রেসপিরেশন করেছে। রেসপিরেশন একটা প্রসেস সেলের ভিতরে হয়, যে প্রসেসের মধ্যে এই ফুডটিকে তারা এনার্জিতে কনভার্ট করে এবং এনার্জিটা তারা ব্যবহার করে। কারণ এনার্জি ছাড়া তো কোনো কাজকর্ম করতে পারবে না পারবে কোনো মানুষের, না পারবে কোনো মাইক্রো অর্গানিজমে। সবারই এনার্জি প্রয়োজন। তাই তারা এই এনার্জিটা তারা এই ফুড থেকে বের করে, এনার্জি বের করার সময় তার সঙ্গে বের হয়ে যায় অল্প কার্বন ডাইঅক্সাইডও বের হয়। এই যে কার্বন ডাইঅক্সাইডটা এই গোলা আটা হইতে ময়দা হইতে বের হতে পারে না, তখন এই ময়দার ভিতরে, গোলা ময়দার ভিতরে অনেকগুলি বাবুলস হয় যায়, বেলুনের মতো স্মল এত ছোটো বেলুন হয়। এই বাবুলগুলো হয় বা বেলুন হয়, এই বেলুনগুলিকে আমরা দেখতে পাই না। এরকম অনেকগুলি বেলুন হয়ে যায়। বেলুনগুলো হওয়ার জন্য তোমার কী হয়, একটু ফুলে যায়। আমরা একে বলি ফার্মেন্টেশন। আমরা কি বলি, নিচে কি হয়েছে, এই ময়দাগুলি ফার্মেন্টেশন হয়েছে। প্রথমে পুরা গামলাটি ভরে নেয়, তারপর ফুলে গামলাটি পুরা ভরে ওভার হয়ে গেছে, মানে ভালো করে ফার্মেন্টেশন হয়েছে। আমাদের উদ্দেশ্য ছিল ইস্ট পাউডার মেলানোর উদ্দেশ্য ছিল, দোকানে বেশি মেলানো হয় এগুলা ইস্ট পাউডার। আমরা ঘরের মধ্যে যে আমরা রুটি বানাই বা এরকম, আমরা যে ময়দারে আমরা গুলিয়ে, আমরা অন্য কোনো পাউডার সাধারণত মিক্সড করি না, কিন্তু দোকানে খুব এগুলো মিক্সড করে। এগুলো মিক্সড করলে কী হয়, ফুলে যায় বেশি এবং ফার্মেন্টেশন ভালো হয়। ফার্মেন্টেশন বেশি হলে সফট হয়। আমরা পড়েছিলাম। আজকে আমরা এখান থেকে শুরু করব, কমার্শিয়াল ইউজ অফ মাইক্রো অর্গানিজম। আমরা দেখেছিলাম আগের চ্যাপ্টার, আগের পিরিয়ডে, যে মাইক্রো অর্গানিজমগুলো আমরা আমাদের ফ্রেন্ডস, আমরা অনেকগুলো মাইক্রো অর্গানিজম আমাদের ফ্রেন্ডস, আমাদের ভালো কাজে আমরা এগুলা ব্যবহার করি। এখন দেখবো, এখন কী বলা হয়েছে, কমার্শিয়াল ইউজ অফ মাইক্রো অর্গানিজম। বিভিন্ন ব্যবসা করার জন্য আমরা এই মাইক্রো অর্গানিজমকে ব্যবহার করি। কী বলা হয়েছে, অ্যালকোহল, ওয়াইন বলতে মদ, অ্যালকোহলও ঠিক মদের মতো অনেক ধরনের লিকুইড, যে লিকুইডের মধ্যে একটা জিনিস থাকে, একে বলা হয়েছে অ্যালকোহল। তারপর অ্যাসিডিক অ্যাসিড বা তার আরেকটা নাম হলো ভিনিগার। এগুলো বানাতে আমাদের মাইক্রো অর্গানিজম লাগে। বলা হচ্ছে ইস্ট ইজ ইউজড ফর কমার্শিয়াল প্রোডাকশান অফ অ্যালকোহল অ্যান্ড ওয়াইন। বেশি পরিমাণে যখন বানানো হয় অ্যালকোহল এবং ওয়াইন, তখন ইস্ট পাউডারকে ব্যবহার করা হয়। এখানে কী বলা হয়েছে, ইস্ট ইজ ইউজড ফর কমার্শিয়াল প্রোডাকশান অফ অ্যালকোহল অ্যান্ড ওয়াইন। বেশি করে বিক্রি করার জন্য, বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তখন ইস্ট পাউডারকে ব্যবহার করা হয় অ্যালকোহল এবং ওয়াইন বানানোর জন্য। তাহলে আমরা কী দেখেছি, এখানে বলা হয়েছে অ্যালকোহল, ওয়াইন এবং অ্যাসিডিক অ্যাসিড বা ভিনিগার বানাতে আমাদের ইস্ট পাউডার লাগে। আরও বলা হয়েছে ইস্ট ইজ ইউজড ফর কমার্শিয়াল প্রোডাকশান অফ অ্যালকোহল অ্যান্ড ওয়াইন। তারপরে নিচে আমরা আবার একটি অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, অ্যাক্টিভিটি 2.4। দেখে নিয়ে কী বলা হয়েছে অ্যাক্টিভিটি 2.4-এ। আমরা একটু পড়ে নিই অ্যাক্টিভিটি 2.4 কী বলা হয়েছে। 500 ml একটি বিকার, একটা গ্লাসের মধ্যে বা বিকারের মধ্যে আমরা 3/4 মানে ওয়াটার দিয়ে ভরবো। তার মানে একটি আমরা যদি বিকার নেই, এরকম একটি গ্লাস নেই, তার মধ্যে 3/4 চারটে যদি ভাগ করি, 1টি 2টি 3টি 4টি,
চারটি ভাগ, এই তিনটি ভাগে আমরা কী করবো, জল দিয়ে এতটুকু জল দিয়ে আমরা ভরে নেব 3/4। এখানে বলা হয়েছে 3/4। কী বলা হয়েছে, আমরা একটি বিকার নেব, বিকারটি হলো 500 ml এর বিকার, তার মধ্যে 3/4 আমরা ওয়াটার দিয়ে ভরে নেব। ডিজলভ 2-3 টিস্পুনফুল অফ সুগার। টি বলতে চা, স্পুন বলতে চামচ, চায়ের চামচ দিয়ে 2 বা 3 চামচ আমরা সুগার মেশাবো। প্রথম আমরা বিকারে জল নেব, এমনভাবে জল নেব যাতে বিকারটি 4 ভাগের 3 ভাগ ভরে যায়। তারপর আমরা তার মধ্যে 2 চামচ বা 3 চামচ মানে টিস্পুনস অফ সুগার আমরা মিলাবো বা ডিজলভ করবো। তারপর কি বলা হয়েছে, স্পুন, একবার দেখে নিই। তারপর বলা হচ্ছে অ্যাড, নিচে লেখা আছে অ্যাড হাফ এ স্পুন, অ্যাড হাফ এ স্পুন অফ ইস্ট পাউডার টু দি সুগার সলিউশন। প্রথম আমরা বিকারের মধ্যে জল নিয়েছিলাম, তার মধ্যে 2 চামচ বা 3 চামচ চিনি মিশিয়েছিলাম। তারপর আমরা হাফ স্পুন মানে আধা চামচ, হাফ স্পুন অফ ইস্ট পাউডার, একটি পাউডার আছে নাম হলো ইস্ট পাউডার, কিনতে পাওয়া যায়। ইস্ট পাউডার আমরা আধা চামচ মেলাবো এই সুগারের সলিউশনের সঙ্গে। কিপ ইট কভার্ড ইন এ ওয়ার্ম প্লেস, মোটামুটি গরম আছে এরম একটা জায়গাতে কভার ঢাকনা দিয়ে আমরা 4 থেকে 5 ঘন্টা আমরা রাখবো। কিপ ইট কভার্ড ইন এ ওয়ার্ম প্লেস ফর 4 to 5 hours। নাও স্মেল দ্য সলিউশন, এখন এই যে দ্রবণটি হয়েছে তার গন্ধটি তোমরা নিয়ে দেখো। ক্যান ইউ গেট এ স্মেল, তুমি কি কোনো স্মেল পেয়েছো, কোনো গন্ধ পেয়েছো? অবশ্যই গন্ধ পাবে। তা আমাদের এখানে কি বলা, এখানে বলা হয়েছে প্রথমে আমরা একটা বিকার নেব, মানে কাচের একটি গ্লাস নেব বা প্লেট নেব, কাচের গামলা নেব, এটাকে বলা হচ্ছে বিকার, এটি মগের মতো। এই বিকারের মধ্যে আমরা 500 ml এর বিকার হতে হবে, তার মধ্যে আমরা 2 চামচ বা 3 চামচ সুগার মেলাবো জলের মধ্যে। সুগার মেলানোর পরে আমরা আধা চামচ মানে হাফ টিস্পুন আমরা ইস্ট পাউডার মেলাবো। একটু গরমের মধ্যে আমরা ডেকে 4-5 ঘন্টা রেখে দেবো। এরপরে দেখবো এটা স্মেল হয়েছে, বাজে স্মেল, মানে আলটিমেটলি এটি অ্যালকোহলে কনভার্ট হয়েছে বা মদে পরিণত হয়েছে, যাকে আমরা বলি ওয়াইন। তারপর নিচে কি বলা হয়েছে দেখে নিই। এখানে বলা হয়েছে সুগার হ্যাজ বিন কনভার্টেড ইন্টু অ্যালকোহল বাই ইস্ট। এই যে উপরে বিকারের মধ্যে কী হয়, প্রথমে ছিল সুগার ছিল জলের মধ্যে, এই জলের মধ্যে সুগার ছিল, এখন এই সুগারটি কী হয়েছে, সুগার হ্যাজ বিন কনভার্টেড ইন্টু অ্যালকোহল বাই ইস্ট। এই যে ইস্ট পাউডার মিলিয়েছিলাম আধা চামচ, ইস্ট পাউডার কী করেছে, সুগারটিকে কী করেছে, অ্যালকোহল বানিয়ে ফেলেছে। দিস প্রসেস অফ কনভার্সন অফ সুগার ইন্টু অ্যালকোহল ইজ নোন অ্যাজ ফার্মেন্টেশন। এই যে প্রসেসটি, মানে আমরা সুগারকে যে আমরা অ্যালকোহলে কনভার্ট করি, এই প্রসেসটির নাম হলো ফার্মেন্টেশন। ঠিক আছে, আমরা যে ময়দাটি আমরা ফুলেছি, এখানেও ফার্মেন্টেশন হয়েছে, কিন্তু ফার্মেন্টেশনের ডেফিনেশনটা আমরা কি বলবো, এখানে বলা হয়েছে দিস প্রসেস অফ কনভার্সন অফ সুগার ইন্টু অ্যালকোহল ইজ নোন অ্যাজ ফার্মেন্টেশন। যে সুগারটা যে এই অ্যালকোহলে কনভার্ট হয়েছে, এই যে প্রসেসটির নাম কি, মানে আমরা এই মিক্সচারের মধ্যে আমরা উপরে যে আমরা করেছি বিকারের মধ্যে আমরা আধা চামচ আমরা এই ইস্ট পাউডার মিলেছিলাম। এই ইস্ট পাউডার কী করেছে, সুগার সলিউশনের মধ্যে জলের মধ্যে যে সুগার ছিল, সুগারটাকে কনভার্ট করেছে অ্যালকোহলে। এখন এই যে প্রসেসটা অ্যালকোহলে কনভার্ট হওয়ার পরেই অল্প স্মেল হয়ে গেছে এই জলটি। এখন কি এই জলটি অল্প স্মেল লাগে, এতে কী হয়েছে, জলগুলো কী হয়েছে, এখন এই জলের মধ্যে সুগারটি কনভার্ট হয়ে গেছে অ্যালকোহলে, এটা হলো ফার্মেন্টেশন। তো হোয়াট ইজ দ্য, যদি কোয়েশ্চেন তোমাদেরকে বলা হয় হোয়াট ইজ ফার্মেন্টেশন, ফার্মেন্টেশন ইজ কী বলবে, ফার্মেন্টেশন একটি প্রসেস, যে প্রসেসের মধ্যে ইস্ট পাউডারে সুগার সলিউশনের সুগারকে অ্যালকোহলে কনভার্ট করে। হোয়াট ইজ ফার্মেন্টেশন, ফার্মেন্টেশন ইজ এ প্রসেস ইন হুইচ সুগার ইজ কনভার্টেড ইন্টু অ্যালকোহল উইথ দ্য হেল্প অফ ইস্ট পাউডার। তাহলে হয়ে গেল ডেফিনেশন অফ ফার্মেন্টেশনের। নিচে আমরা একটি মানুষের ছবি দেখতে পাচ্ছি, দেখেন উনি কে, লুইস পাস্তুর, ওনার নাম কি,
লুইস পাস্তুর ডিসকভার্ড ফার্মেন্টেশন ইন 1857। 1857 সালে উনি ডিসকভার করেছেন, সবার প্রথম বলেছেন যে এভাবে ফার্মেন্টেশন হয়। ফার্মেন্টেশন হলে এই যে সুগারটা ফার্মেন্টেশন করে জলটার যে স্মেল হয়ে যায়, এই ধরনের স্মেল জল থেকেই মানে এই অ্যালকোহল বা এরকম ওয়াইন বানানো হয়। কি এটা কে আবিষ্কার করেছে? লুইস পাস্তুর। লুইস পাস্তুর ডিসকভার্ড ফার্মেন্টেশন ইন 1857। তারপর দেখে নেই, তারপর নিচে আছে আবার মেডিসিনাল ইউজ অফ মাইক্রো অর্গানিজম। মেডিসিনাল ইউজ অফ মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজমকে আমরা বিভিন্ন মেডিসিন বানানোর জন্য আমরা ইউজ করি। আচ্ছা, আমরা পড়ব মেডিসিনাল ইউজ অফ মাইক্রো অর্গানিজম। ঠিক আছে, আমরা দেখে নিই আমরা মাইক্রো অর্গানিজমকে আমরা কী কী মেডিসিন বানাতে আমরা ব্যবহার করি, কোন কোন জায়গাতে আমরা ইউজ করি মাইক্রো অর্গানিজমকে। মেডিসিনস কিল or stop the growth of the disease causing microorganisms। কথাটা ভালো করে বুঝে নাও, ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমস। এই কথাটির মানে হলো কতগুলি মাইক্রো অর্গানিজম আছে আমাদের বডিতে, এই মাইক্রো অর্গানিজমগুলোকে বলা হয় ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমস। মানে কতগুলি মাইক্রো অর্গানিজমের জন্য কতগুলি ডিজিজ হয়, যে মাইক্রো অর্গানিজমের জন্য ডিজিজগুলি হয় এই মাইক্রো অর্গানিজমগুলিকে বলা হয়েছে ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমস। তারপরে আমরা কী কারণে মেডিসিন খাই? মেডিসিন কিল অর স্টপ দি গ্রোথ অফ দি ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমস। আমাদের বডির মধ্যে যখন কোনো ডিজিজ হয় এর মানে কি আমাদের বডির ভিতরে কতগুলি মাইক্রো অর্গানিজম আছে। এই মাইক্রো অর্গানিজমগুলো কী হচ্ছে আমাদের বডির মধ্যে তারা গ্রোথ হচ্ছে, বংশ বৃদ্ধি করছে। আমাদের বডির মধ্যে যে পর্যন্ত বংশ বৃদ্ধি করবে মাইক্রো অর্গানিজমগুলি গ্রোথ হবে ততদিন পর্যন্ত আমাদের ডিজিজটি থাকবে। আর যদি আমরা মেডিসিন খেয়ে নেই, মেডিসিন কী করে এই মাইক্রো অর্গানিজমগুলোকে মেরে ফেলে, তারা যাতে গ্রোথ হতে না পারে এটা বন্ধ করে দেয়। এখানে বলাই হয়েছে মেডিসিন কিল অর স্টপ the growth of the disease causing microorganisms. Such medicines are called antibiotics. এই ধরনের মেডিসিনকে বলা হয় অ্যান্টিবায়োটিক্স। তার মানে আমরা অ্যান্টিবায়োটিক্স কেন খাই বা ডক্টর আমাদেরকে অ্যান্টিবায়োটিক্স খেতে কখন বলে? যখন আমাদের বডির মধ্যে যে মাইক্রো অর্গানিজমকে মারতে হবে, ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম আমাদের বডির মধ্যে থাকে, যারা গ্রোথ কন্টিনিউ হয় এবং যে গ্রোথের জন্য আমাদের বডির মধ্যে ডিজিজটি থাকে, এই ডিজিজটিকে বন্ধ করার জন্য, ডিজিজটিকে নষ্ট করার জন্য আমাদেরকে মাইক্রো অর্গানিজমগুলো মারতে হবে। তো মারার জন্য যে মেডিসিনগুলো খাই আমরা তাদেরকে বলা হয় অ্যান্টিবায়োটিক। আমরা অনেক ধরনের মেডিসিন খাই, সব মেডিসিন কিন্তু অ্যান্টিবায়োটিক নয়। যে মেডিসিনগুলো আমাদের মাইক্রো অর্গানিজমকে, আমাদের যে ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমস, যে আমাদের যে রোগ তৈরি করে যে মাইক্রো অর্গানিজম, এদেরকে মারার জন্য যে মেডিসিনগুলো আমরা খাই এই মেডিসিনগুলোকে বলা হয় অ্যান্টিবায়োটিক্স। আমরা বুঝে গেছি হোয়াট ইজ অ্যান্টিবায়োটিক্স। কয়েকটি অ্যান্টিবায়োটিক্সের নাম দেওয়া আছে, স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন, এগুলো অ্যান্ড এরিথ্রোমাইসিন আর সাম অফ দি অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক্সের কয়েকটি ক্যাটাগরি আছে। কতগুলি ক্যাটাগরির অ্যান্টিবায়োটিককে বলা হয় স্ট্রেপ্টোমাইসিন। কতগুলি ক্যাটাগরির অ্যান্টিবায়োটিককে বলা হয় স্ট্রেপ্টোমাইসিন। কোনো ক্যাটাগরির অ্যান্টিবায়োটিককে বলা হয় টেট্রামাইসিন, কোনো ক্যাটাগরির অ্যান্টিবায়োটিককে বলা হয় এরিথ্রোমাইসিন। সবগুলাই কি অ্যান্টিবায়োটিকের বিভিন্ন ক্যাটাগরি। এখানে আরেকটু বাইক আছে, কমনলি নোন অ্যান্টিবায়োটিক্স হুইচ আর মেড ফ্রম ফাঙ্গি অ্যান্ড ব্যাকটেরিয়া। যে আমরা যে এই ফাঙ্গি হইতে এবং ব্যাকটেরিয়া হইতে আমরা কতগুলি অ্যান্টিবায়োটিক বানাইতে, এগুলো কি মাইক্রো অর্গানিজম। এই ফাঙ্গি ব্যাকটেরিয়া তারা হলো মাইক্রো অর্গানিজম। এই সমস্ত মাইক্রো অর্গানিজমের সাহায্যে আমরা অ্যান্টিবায়োটিক বানাই এবং অ্যান্টিবায়োটিকগুলো আমরা খাই। কী কারণে খাই? আমাদের বডির ভিতরে কতগুলি রোগ সৃষ্টিকারী মাইক্রো অর্গানিজম আছে, এদেরকে মারার জন্য আমরা এই অ্যান্টিবায়োটিক আমরা
খাই। বুঝে গেছি আমরা অ্যান্টিবায়োটিক কেন খাই এবং অ্যান্টিবায়োটিক আমাদের কী দিয়ে বানানো হয়। এখানে দেখে নিই, এখানে একজন সায়েন্টিস্ট আমি দেখতে পাচ্ছি, বৈজ্ঞানিক, কি নাম কি, আলেকজান্ডার ফ্লেমিং। এখানে একজন সায়েন্টিস্ট আমরা দেখতে পাচ্ছি, সায়েন্টিস্ট নাম ইন 1929 সালে আলেকজান্ডার ফ্লেমিং মোল্ড পেনিসিলিন ওয়াজ প্রিপেয়ার্ড, মানে এক ধরনের অ্যান্টিবায়োটিক আছে, নাম হলো পেনিসিলিন। এই পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটা তাই আবিষ্কার করছেন। সায়েন্টিস্টের নাম কি, আলেকজান্ডার ফ্লেমিং। কি আবিষ্কার করেছেন? পেনিসিলিন অ্যান্টিবায়োটিক তিনি আবিষ্কার করেছেন। তাহলে আমরা দেখিনি। তারপরে এখানে আমরা এই বাক্সটি পড়ব। বাক্সটি আমরা পুরা পড়ব না, এখানে যে একটা বাক্স আমরা দেখতে পাচ্ছি, এই বাক্সটিতে এখানে কী বলা আছে, অ্যান্টিবায়োটিক্স however are not effective against cold and flu as these are caused by viruses। আমরা কী বলা আছে, অ্যান্টিবায়োটিক্সগুলি আমরা এখানে কোনো কাজ করে না। আরেকবার একটু বড় করে পড়ছি লাইনটি, এই লাইনটি আমাদের একটু ভালো করে বুঝতে হবে। অ্যান্টিবায়োটিক্স however are not effective against cold and flu। আমাদের বডির মধ্যে যখন কোল্ড অ্যান্ড ফ্লু হয়, সর্দি, কোল্ড বলতে সর্দি, ফ্লু বলতে নাকে যে খুব জল বেরো হয়, আমাদের বডিতে যখন এই ধরনের ডিজিজ হয় তখন কিন্তু দিজ আর কজড বাই ভাইরাসেস, তখন কিন্তু অ্যান্টিবায়োটিক কোনো কাজে লাগে না, কারণ এগুলা ভাইরাসের জন্য হয়। আমরা এখানে কী বলা আছে, ভাইরাস জাতীয় যে রোগ, ভাইরাস জাতীয় রোগ হলো যেমন কোল্ড অ্যান্ড ফ্লু। কোল্ড অ্যান্ড ফ্লু ভাইরাসের জন্য হয়। আমাদের বডির ভিতরে যখন কোনো ভাইরাস ঢুকে তখন যে রোগটি সৃষ্টি করার নাম হলো কোল্ড অ্যান্ড ফ্লু। কোল্ড অ্যান্ড ফ্লু হলে আমরা অ্যান্টিবায়োটিক আমরা খাই না, কোনো কাজ করে না। তার মানে আমরা কী বুঝতে পারছি, ভাইরাস জাতীয় যে রোগগুলো তখন আমরা অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করি না। আরও অন্যান্য ভাইরাস ছাড়া যে আরও মাইক্রো অর্গানিজম আছে, তাদের যেমন ব্যাকটেরিয়া যদি আমাদের বডির ভিতরে থাকে তখন তাদেরকে মারার জন্য আমরা অ্যান্টিবায়োটিক আমরা খাই। ভাইরাস জাতীয় যে রোগগুলো তার জন্য আমরা অ্যান্টিবায়োটিক আমরা খাই না, এখানে আমরা এটা বুঝতে পারছি। নিচে একটি হেডলাইন দেখতে পাচ্ছি, ভ্যাকসিন লেখা আছে। এখানে দেখো এই বাচ্চাটি কি প্রশ্ন করেছে, হোয়াই আর চিলড্রেন বা ইনফ্যান্টস গিভেন ভ্যাকসিনেশন, তাদেরকে কেন টিকা দেওয়া হয়। চিলড্রেন বলতে বাচ্চারা, অ্যান্ড ইনফ্যান্টস বলতে যে বাচ্চারা মায়ের দুধ খায়। তোমরা কি এখন, তোমরা হলো এখন চিলড্রেন, ক্লাস 6-এ পড়ো, তোমরা এখন চিলড্রেন এবং ইনফ্যান্টস, তাদেরকে ভ্যাকসিনেশন কেন করা হয়, এই বাচ্চাটি প্রশ্ন করেছে। এখানে আমরা একটু পড়ে নিই দুটি লাইন। কি বলা হয়েছে, হোয়েন এ ডিজিজ ক্যারিং মাইক্রোব এন্টার্স আওয়ার বডি, the body produces antibodies to fight the invader। ইনভেডার বলতে আক্রমণকারী, ইনভেডার যারা আক্রমণ করে তাদেরকে বলা হয় ইনভেডার। আমাদের দেশেও আজকে থেকে অনেক আগে এই যে মুঘল সম্রাট নাম শুনেছ, তারা কিন্তু আমাদের ভারতে ছিল না, অন্যান্য দেশ থেকে ভারতে এসে আক্রমণ করেছিল, তাদেরকে বলা হয়েছিল ইনভেডার। তা আমাদের শরীরের ভিতরে অনেকগুলা মাইক্রোব আছে বা মাইক্রো অর্গানিজম আছে, তারা কী করে আক্রমণ করে, তাদেরকে বলা হয় ইনভেডার। আরেকবার পড়ছি, হোয়েন এ ডিজিজ ক্যারিং মাইক্রোব, যে মাইক্রোবগুলা বা মাইক্রো অর্গানিজমগুলা ডিজিজগুলোকে ক্যারি করতে পারে, তারা এক জায়গা হইতে অন্য জায়গাতে একটি রোগকে নিয়ে যেতে পারে, ডিজিজ ক্যারি করতে পারে। হোয়েন এ মাইক্রো অর্গানিজম বা মাইক্রোবস এন্টার্স আওয়ার বডি, যে এই ধরনের মাইক্রো অর্গানিজম যখন আমাদের বডিতে প্রবেশ করে, দি বডি প্রডিউসেস অ্যান্টিবডিজ, আমাদের বডির মধ্যে অটোমেটিকলি কতগুলো জিনিস তৈরি হয়ে যায়, এদেরকে বলা হয় অ্যান্টিবডিজ, টু ফাইট দ্য ইনভেডার। কথাটা মানে কী বোঝা হয়েছে, অটোমেটিকলি আমাদের বডির মধ্যে এই পাওয়ার আছে, এই ক্ষমতা আছে, ভগবানের সৃষ্টি, আমাদের বডিটি এরকম। যখন আমাদের শরীরের ভিতরে কোনো একটি জীবাণু বা মাইক্রো অর্গানিজম ঢুকে যায়, যে মাইক্রো অর্গানিজমগুলো খারাপ, কোনো জায়গা থেকে একটা ডিজিজ নিয়ে আসছে, তখন আমাদের বডি কী করে, অটোমেটিক আমাদের বডি অ্যান্টিবডিজ তৈরি করে। এই অ্যান্টিবডিজ কী করে তার সঙ্গে ফাইট করতে পারে। এই যে ইনভেডার যে প্রবেশ করেছে, আক্রমণকারী আমাদের বডির ভিতরে প্রবেশ করেছে, তার সঙ্গে ফাইট করতে পারে। অ্যান্টিবডিজ জিনিসটি কথাটি মানে কি একটু বুঝে নেই। অ্যান্টিবডিজ, এই যে এখানে বলা হয়েছে অ্যান্টিবডিজ কথাটি মানে কি, সাপোজ ধরে নেব
ধরুন আমাদের বডির মধ্যে একটি পাইপ আছে এরকম, ধরুন একটা পাইপ আছে এরকম, যে কোনো কারণে একটা জিনিস যখন ভিতরে ঢুকে গেছে, আমাদের ধরে নাও ভিতরটা এরকম ছিল, তখন কি ধরে নাও একটা জিনিস এখানে গিয়ে ঢুকে গেছে, জায়গা পেয়েছে, এখানে জায়গা পেয়েছে, ঢুকে গেছে, যদি আমরা তখন বডি কী করে, যখন তারা জায়গা খুঁজে এখানে ঢোকার জন্য, আমাদের বডি কী করে জায়গাগুলো সমান হয়ে যায়, তখন তারা জায়গা পায় না আমাদের বডির ভিতরে কোনো জায়গাতে আশ্রয় নেওয়ার জন্য। মানে আমাদের বডি কী করেছে, অ্যান্টিবডি তৈরি করেছে, মানে তারা যে টাকার জায়গাগুলো ছিল জায়গাগুলো নষ্ট করে দিয়েছে, অটোমেটিকলি বডি এরকম করতে পারে। তা আমরা কি বুঝতে পেরেছি, অ্যান্টিবডিস আমাদের বডির মধ্যে তৈরি হয় যখন আমাদের বডির মধ্যে কোনো ইনভেডার মানে বাহির হইতে আক্রমণকারী ডিজিজ ক্যারিং অর্গানিজমস বা মাইক্রোবস বা মাইক্রো অর্গানিজমস ভিতরে প্রবেশ করে, তখন আমাদের বডি অ্যান্টিবডিস তৈরি করে। এটি অটোমেটিক্যালি আমাদের বডি অ্যান্টিবডিস তৈরি করতে পারে। তারপর নিচে পড়ে নিয়ে নিচে দুটি লাইন কি বলা আছে, ইফ dead or weakened microbes are introduced into a healthy body, কোনো স্বাস্থ্যবান মানুষের ভিতরে কোনো দুর্বল যদি কোনো মাইক্রো অর্গানিজমস প্রবেশ করে ইন এ হেলদি বডি, কী হয়, দি বডি ফাইটস অ্যান্ড কিলস দ্য ইনভেডিং ব্যাকটেরিয়া বাই প্রডিউসিং সুইটেবল অ্যান্টিবডিস। আমাদের বডি কী করে সুইটেবল অ্যান্টিবডিস তৈরি করে তাদেরকে মেরে ফেলতে পারে। The antibodies remain in the body and we protected. এই অ্যান্টিবডি যে জিনিসটা আমাদের বডির মধ্যে অলরেডি থাকে এবং অ্যান্টিবডির জন্য আমাদের বডি প্রোটেক্ট থাকে, প্রোটেক্ট ফ্রম দ্য ডিজিজ কজিং মাইক্রোবস ফর এভার, সারা জীবনের জন্য। দিস ইজ হাউ এ ভ্যাকসিন ওয়ার্কস, এইভাবেই একটি ভ্যাকসিনে কাজ করে। সেভারাল ডিজিজেস ইনক্লুডিং কলেরা, টিউবারকুলোসিস, স্মলপক্স অ্যান্ড হেপাটাইটিস ক্যান বি প্রিভেন্টেড বাই ভ্যাকসিনেশন দিয়ে এগুলো আমরা প্রিভেনশন করতে পারি, প্রতিরোধ করতে পারি। তার মানে আমরা কী বুঝেছি, আমাদের বডির ভিতরে যখন মাইক্রো অর্গানিজম ঢুকে আমাদের বডি অটোমেটিক্যালি কতগুলি অ্যান্টিবডিস তৈরি করতে পারে এবং অ্যান্টিবডিজে কী করে আমাদের বডির মধ্যে যে মাইক্রো অর্গানিজমগুলো প্রবেশ করেছে এদেরকে মেরে ফেলে। তো এখানে একথাই বলা হয়েছে দিস ইজ হাউ, এইভাবেই দিস ইজ হাউ এ ভ্যাকসিন ওয়ার্কস সেভারাল ডিজিজ। এইভাবেই আমাদের ভ্যাকসিন কেন আমরা খাই বা আমাদের বডিতে লই, এই ভ্যাকসিনও আমাদের বডির মধ্যে কী করে অ্যান্টিবডিস তৈরি করে। আমরা দেখেছি সাধারণত কোনো স্বাস্থ্যবান মানুষের শরীরের ভিতরে যদি কোনো মাইক্রো অর্গানিজম প্রবেশ করে, কোনো হেলদি মানুষের শরীরের ভিতরে যদি কোনো মাইক্রো অর্গানিজম প্রবেশ করে, যেটি ভিতরে প্রবেশ করে রোগ সৃষ্টি করবে, তখন কী করে স্বাস্থ্যবান মানুষটির বডি থেকে অটোমেটিকলি যে অ্যান্টিবডিসগুলো তৈরি হয় এই অ্যান্টিবডিসগুলাই এই মাইক্রো অর্গানিজমগুলোকে মেরে ফেলে। কিন্তু যদি কোনো দুর্বল মানুষের ভিতরে প্রবেশ করে তখন এই সমস্যা, তখন তার শরীরের মধ্যে এই শক্তি নেই, এই অ্যান্টিবডিস তৈরি করার শক্তি নেই যে মাইক্রো অর্গানিজমকে মেরে ফেলবে। তখন তার কী প্রয়োজন, তখন তার প্রয়োজন ভ্যাকসিনের। এই কারণে সরকারে ভ্যাকসিন দেয় সব মানুষকে, দুর্বল সবল সবাই যাতে ভ্যাকসিন পায় এবং সবার বডির মধ্যে যাতে এই ধরনের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, সবার শরীরের মধ্যে এরকম যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, মানে অ্যান্টিবডিস তৈরি হয়, যাতে এই অনেকগুলি এই মাইক্রো অর্গানিজম ভিতরে প্রবেশ করে যাতে তাকে কিছু করতে না পারে, অনেক দিন পর্যন্ত লাস্টিং করে। এই কারণে আমরা পোলিও নেই, পোলিও কি এগুলো কি ভ্যাকসিন, পোলিও নেই, অনেক জাতের ভ্যাকসিন নেই, অনেক ধরনের কলেরার জন্য ভ্যাকসিন নেওয়া হয়, টিউবারকুলোসিসের জন্য ভ্যাকসিন নেওয়া হয়, স্মল পক্স, হেপাটাইটিস, অনেক ধরনের রোগের জন্য ভ্যাকসিন নেওয়া হয়। যদি এই সমস্ত রোগের যে ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজমগুলো আমাদের বডির ভিতরে প্রবেশ করে, তাহলে আমাদের বডি কী করবে, এদেরকে মেরে ফেলবে। কারণ আমরা অলরেডি ভ্যাকসিন নিয়ে নিয়েছি মানে আমাদের বডির মধ্যে একটা ক্ষমতা তৈরি হয়ে গেছে, একটি অ্যান্টিবডিস তৈরি হয়েছে। এই ধরনের যদি অসুখগুলি বা রোগগুলি আমাদের ভিতরে প্রবেশ করে ব্যাকটেরিয়াগুলি এদেরকে মেরে ফেলবো। এই কারণে আমরা অ্যান্টিবায়োটিক নিই, ভ্যাকসিন নিই। তাহলে আমরা বুঝে গেছি আমরা ভ্যাকসিন কেন নেই, ভ্যাকসিন আমাদের খুবই দরকার, ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন। এখানে আরেকটি সায়েন্টিস্ট আমরা দেখতে পাচ্ছি, দেখে নেই। এডওয়ার্ড জেন্নার ডিসকভার্ড দি ভ্যাকসিন অফ স্মল পক্স ইন 1798। একজন সায়েন্টিস্টের নাম কি, এডওয়ার্ড জেন্নার। সায়েন্টিস্টের নাম কি, এডওয়ার্ড জেন্নার। তিনি স্মল পক্স বলতে গুটি বসন্ত রোগ আছে এক ধরনের,
এই স্মল পক্সের ভ্যাকসিন তাহলে বের করেছেন। এখন আমরা অনেকেই এই ভ্যাকসিনটা নিয়েছিলাম যখন আমরা ছোটো ছিলাম, এই কারণে তাদেরকে যারা ভ্যাকসিন নিয়েছে তাদেরকে স্মল পক্সে অ্যাটাক করতে পারে না। আর যারা ভ্যাকসিনটা নেয়নি বা নির্দিষ্ট সময় পরপর নিতে হয়, যারা নেয়নি এরকম তাদের ভিতরে যখন প্রবেশ করে স্মল পক্সের জীবাণু, তখন তাদেরকে আক্রমণ করতে পারে। তারপরে দেখেন এই নিচে আবার এখানে একটি লাইন দেখতে পাচ্ছি, কি দাগ দেওয়া আছে, কি বলছে, পোলিও ড্রপস গিভেন টু চিলড্রেন আর অ্যাকচুয়ালি এ ভ্যাকসিন। এই যে পোলিও ড্রপস বাচ্চারা দেওয়া হয়, পোলিও ড্রপস কি, পোলিও ড্রপস হলো একটি ভ্যাকসিন। এটি কী করবে, বডিতে গিয়ে বডির মধ্যে অ্যান্টিবডিজ তৈরি করে রেখে দেয়। অ্যান্টিবডিজ যখনই এই ধরনের পোলিও বানাবার জন্য যে মাইক্রো অর্গানিজম ভিতরে প্রবেশ করবে তাকে মেরে ফেলবে। এই কারণেই পোলিওর ভ্যাকসিন আমরা নেই, বাচ্চারা নেই, চিলড্রেন যারা আছে। তারপর এখানে একটি হেডলাইন দেখতে পাচ্ছি, ইনক্রিজিং সয়েল ফার্টিলিটি, মাটির উর্বরতা আমরা কীভাবে বাড়াতে পারি। ইনক্রিজিং সয়েল ফার্টিলিটি, মাটির উর্বরতা আমরা কিভাবে বাড়াতে পারি। কি বলা আছে, সাম ব্যাকটেরিয়া, ফিগার আছে 2.7 যে ফিগারটি, সাম ব্যাকটেরিয়া আর এবল টু ফিক্স নাইট্রোজেন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার টু এনরিচ সয়েল উইথ নাইট্রোজেন অ্যান্ড ইনক্রিজ ইটস ফার্টাইলিটি। কী বলা হয়েছে, কতগুলো ব্যাকটেরিয়া আছে তারা নাইট্রোজেনকে ফিক্স করতে পারে। বলা হয়েছে সাম ব্যাকটেরিয়া আর এবল টু ফিক্স নাইট্রোজেন, কতগুলি ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে ধরে রাখতে পারে, ফিক্স করতে পারে ফ্রম দ্য অ্যাটমসফিয়ারের মধ্যে, বায়ুমণ্ডলের মধ্যে যে নাইট্রোজেন আছে এখান থেকে নাইট্রোজেনকে ধরতে পারে। টু এনরিচ সয়েলগুলোকে, মাটিগুলোকে উর্বরতা করার জন্য উইথ নাইট্রোজেন যাতে উর্বর হয়, যাতে মাটিতে নাইট্রোজেন পরিমাণটা বেশি থাকে। অ্যান্ড ইনক্রিজ ইটস ফার্টিলিটি, এবং এই মাটির উর্বরতা যাতে বাড়াতে পারে। These microbes are commonly called biological nitrogen fixers. এই ধরনের মাইক্রোবস মানে মাইক্রো অর্গানিজমকে বলা হয় বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সার্স। তো হোয়াট ইজ বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সার্স, যে মাইক্রো অর্গানিজমগুলা অ্যাটমসফেরিক নাইট্রোজেনকে ফিক্স করতে পারে, ধরে মাটির সঙ্গে মিশিয়ে দেয় এবং মাটির উর্বরতা শক্তি বাড়িয়ে ফেলে, এবং এই মাটির মধ্যে নাইট্রোজেন থাকে বেশি। এই ধরনের ব্যাকটেরিয়াকে আমরা বলি বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সার্স। যেমন এক ধরনের ব্যাকটেরিয়া আছে যে ধরনের প্ল্যান্ট থেকে আমরা প্রোটিন পাই বেশি, ধরনের সয়াবিন গাছ, এই সমস্ত গাছের নিচে এই ধরনের ব্যাকটেরিয়াগুলা থাকে। এই ধরনের ব্যাকটেরিয়াকে বলা হয় বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সার্স। আমরা বুঝে গেছি হোয়াট ইজ বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সার্স। এখানে ছবি আমরা দেখতে পাচ্ছি, দুইটি ছবি, দি নাইট, কি লেখা আছে ছবিগুলোর নিচে, দি নাইট্রোজেন ফিক্সিং সায়ানো ব্যাকটেরিয়া। একটা ব্যাকটেরিয়ার নাম কি, সায়ানো ব্যাকটেরিয়া, আর একটা নাম হলো ব্লু গ্রিন এলগি। ব্লু কালারের যে ব্লু অল্প গ্রিন আছে, ব্লু এবং গ্রিন কালারের যে এলগি, এই সমস্ত এলগি কি করে নাইট্রোজেন ফিক্স করতে পারে, নাইট্রোজেন ফিক্সিং সায়ানো ব্যাকটেরিয়া। মানে এই ব্যাকটেরিয়ার নাম কি, নাইট্রোজেন ফিক্সিং সায়ানো ব্যাকটেরিয়া, তারা নাইট্রোজেনকে ফিক্সিং করতে পারে। ব্যাকটেরিয়ার নাম কি, সায়ানো ব্যাকটেরিয়া। তা নাইট্রোজেনকে ধরতে পারে এরকম একটি ব্যাকটেরিয়ার নাম বলো সায়ানো ব্যাকটেরিয়া। কোথায় থাকে এটি, ব্লু গ্রিন এলগিতে থাকে। এখানে দেখতে পাচ্ছি গ্রিন কালারের এলগি, ব্লু কালারের এলগি, এই সমস্ত এগুলো হলো ব্যাকটেরিয়া। এই সমস্ত ব্যাকটেরিয়া কী করে, এই সমস্ত এই এলগির মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়াগুলো নাইট্রোজেনকে ফিক্স করতে পারে। নিচে আমরা একটা হেডলাইন পড়ে নিই, ক্লিনিং দ্য নাইট এনভায়রনমেন্টকে কীভাবে ক্লিন করা যায়, আমাদের যে এনভায়রনমেন্ট এটাকে কীভাবে ক্লিন করা যায়। ক্লিনিং দ্য এনভায়রনমেন্ট, কী বলা হয়েছে, Bojo and Pahile had observed the school gardener making manure. Bojo আর পাহেলে কি দেখছে, স্কুলে যে গার্ডেনার আছে, মালি আছে, মানে মেনুর বানাচ্ছে। মেনুর বলতে এক ধরনের সার, মানুষের তৈরি সার, অর্গানিক ফার্টিলাইজার বলা হয়, বানাচ্ছে। কালেক্টেড, কী করেছে এই মালিয়ে, কালেক্টেড ওয়েস্ট অফ প্ল্যান্টের যে ওয়েস্ট আছে, প্ল্যান্টের ওয়েস্টগুলা কালেকশন করেছে, মানে
মানে যেগুলো নষ্ট হয়ে গেছে প্ল্যান্ট, সবজির ছোলা বাকল, এগুলোকে বলা হচ্ছে ওয়েস্ট। ওয়েস্ট অফ প্ল্যান্টস, ভেজিটেবলস অ্যান্ড ফ্রুইটস ফ্রম নিয়ার বাই হাউজেস অ্যান্ড গার্ডেন্স। পার্শ্ববর্তী বাড়িগুলো হয়তো এরকম বিভিন্ন চুলা, যেগুলো সবজির চুলা, বিভিন্ন নষ্ট গাছ যেগুলো মরে পচে গেছে, এগুলোকে কালেকশন করে। They have put them in a pit meant for waste disposal. নিয়ে কী করে এগুলোকে একটি বড় ধরনের গার্বেজ বানিয়ে, ডাস্টবিন বানিয়ে এখানে রাখে, এখানে ফেলে দেয়। আফটার সাম টাইম, কিছুদিন পরে বা কিছু পরে, কয়েকদিন পরে, ইট ডিকম্পোজড অ্যান্ড গট কনভার্টেড টু এ ম্যানুয়ার, এবং তারপর কী হয়, ম্যানুয়ার হয়। আমরা কি বজয় কী দেখেছে, বজয় আর পাহেলি দেখেছে তার স্কুলের যে মালি, এই মালি কী করছে, মেনুর বানায়, মেনুর মধ্যে মধ্যে মেনুর বানায়। কীভাবে বানায়, পার্শ্ববর্তী বাড়িগুলা হয়তো কী করে বিভিন্ন গাছের নষ্ট যেগুলা গাছ কেটে ফেলে রেখে দেয়, গাছের নষ্ট গাছগুলি, বিভিন্ন সবজির বাকল ছোলা, এগুলি বিভিন্ন নষ্ট ফলকে ফেলে দেয়, এগুলিকে এনে এখানে ফেলে দেয়। এখানে ফেলে দেওয়ার কিছুদিন পরে কী হয়, এগুলা ডিকম্পোজ হয়ে যায়। ডিকম্পোজ বলতে পচে যায়, ভেঙে গোড়াগাড়া হয়ে যায়, নিচে অনেক ধরনের মাইক্রো অর্গানিজম থাকে এগুলোর জন্য। তখন কী হয়ে যায়, এটা ম্যানুর হয়ে যায়। ম্যানুর একটি সার, এটি নিয়ে গাছের মধ্যে লাগাবে, ফুল গাছের মধ্যে। এখানে একটি অ্যাক্টিভিটিকে একটু রিডিং দিয়ে দিই। অ্যাক্টিভিটি 2.5 কী বলা হচ্ছে, অ্যাক্টিভিটি 2.5, টেক 2 পটস অ্যান্ড ফিল ইচ পট হাফ উইথ এ সয়েল। দুইটা পট নেব, দুটাকে অর্ধেক করে আমরা মাটি দিয়ে ভরে দেব। মার্ক দ্যাম এ অ্যান্ড বি। পুট প্ল্যান্ট waste in pot A and things like polythene bags, empty glass bottles and broken plastic toys. কিতা হয়েছে, put plant waste in pot A। এই যে দুইটি পট আছে, এখানে একটি পট, এখানে একটি পট, এটার মধ্যে হাফ মাটি, এখানে হাফ মাটি। এটার নাম দিয়েছে এ আর এটার নাম দিয়েছে বি। এর মধ্যে কী করা হয়েছে, পুট প্ল্যান্ট ওয়েস্ট, গাছের যে জাবরা যেগুলো আছে, গাছের নষ্ট হয়ে গেছে, গাছের পাতা, বিভিন্ন ফল সল, এগুলা এর মধ্যে ফেলেছে। আর বির মধ্যে অ্যান্ড থিংস লাইক পলিথিন ব্যাগস, এমটি গ্লাস বোটলস অ্যান্ড ব্রোকেন প্লাস্টিক টয়েস। আর বির মধ্যে সব অন্য জিনিস, পলিথিন, এগুলো নিচে ফেলেছে, পলিথিন, প্লাস্টিকের বোতল, এগুলো এখানে ফেলেছে। পুট দ্য পটস অ্যাসাইড। আচ্ছা, অবজার্ভ দেম আফটার 3-4, 3-4 সপ্তাহ পরে অবজার্ভ করে কী হবে, নষ্ট হয়ে যাবে, গাছ নষ্ট হয়ে যাবে। এখানে একটি গাছ আছে, গাছটির নাম অর্ধেক মাটি দেওয়া হয়েছে। এখানে একটি গাছ জন্মাবে, অর্ধেক মাটি দেওয়া আছে। এই মাটির মধ্যে মিক্স করা হয়েছে সবজির বাকল ছোলা, বিভিন্ন গাছের ফুল ফল পাতা। আর এখানে সব কী ফেলা হয়েছে, প্লাস্টিকের বোতল, পলিথিন। তাহলে কী হবে, 3-4 সপ্তাহ পরে এটার গাছ নষ্ট হয়ে যাবে, কারণ এখানে মাটির ফার্টাইলিটি নষ্ট হয়ে যাবে। আর এই মাটিটি ফার্টাইল হবে, ফার্টাইলিটি বেশি হবে, মানে উর্বরা শক্তি বেশি হবে, এখানে বেশি করে গাছ জন্মিবে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আবার দুটি লাইনকে আমরা আন্ডারলাইন করেছি, একটু রিডিং করে নিই। Thus, microorganisms can be used to degrade the harmful and smelly substances and thereby clean up the environment. কি বলা আছে, microorganisms can be used to degrade the harmful and smelly substances and thereby clean up the environment. এই যে ডাস্টবিনের মধ্যে সব ফেলে দিয়েছো, ডাস্টবিনের মধ্যে কী হয়েছে, বিভিন্ন দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়, কিন্তু তার ভিতরে মাইক্রো অর্গানিজম আছে, বিভিন্ন জীব পোকামাকড় থাকে, তার ভিতরে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে। এগুলো কী করে ডিকম্পোজ করে, এগুলোকে সার বানিয়ে দেয়, তারপর গন্ধ সব চলে যায়। এই যে গন্ধগুলোকে পরিবেশের সঙ্গে মিলেছে, বাতাসের সঙ্গে মিলেছে, বাতাসকে নষ্ট করে ফেলেছিল, এতে কোনো কী হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে, তা বা ভালো কাজ করেছে। তার মানে মাইক্রো অর্গানিজমে আমাদের পরিবেশটাকেও ক্লিন করতে হেল্প করেছে। এখানে এই কথাই বলা হয়েছে, Thus, microorganisms can be used to degrade the harmful and smelly substances and thereby clean up the environment. আমরা দেখে নিয়েছি। তারপর আছে এখানে হেডলাইন হচ্ছে হার্মফুল ব্যাকটেরিয়া। আচ্ছা, আমরা এপিসোডটা করে নেবো আজকে। আমরা দেখে নিই হার্মফুল ব্যাকটেরিয়া। কতগুলো ব্যাকটেরিয়াকে বলা হয় হার্মফুল ব্যাকটেরিয়া। যে ব্যাকটেরিয়া আমাদের ক্ষতি করবে তাদেরকে বলা হয় হার্মফুল ব্যাকটেরিয়া, মানে ডিজিজ কজিং ব্যাকটেরিয়া। আমাদের শরীরের মধ্যে
ডিজিজ তৈরি করে, কতগুলো ব্যাকটেরিয়া, তাদেরকে বলা হয় হার্মফুল ব্যাকটেরিয়া। কী বলা হয়েছে এখানে? এখানে মুখস্থ শিখবে একটা জিনিস, ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমস আর কল প্যাথোজেন্স। প্যাথোজেন্স কি? কতগুলো মাইক্রো অর্গানিজমস, যে মাইক্রো অর্গানিজমগুলি আমাদের শরীরের মধ্যে ডিজিজ তৈরি করে, বিভিন্ন ধরনের রোগ তৈরি করে, এই মাইক্রো অর্গানিজমগুলোকে বলা হয় প্যাথোজেন্স। তার মানে প্যাথোজেন্স কি? প্যাথোজেন্স মানে হলো কতগুলো মাইক্রো অর্গানিজম যেগুলো খুব খারাপ, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রোগ সৃষ্টি করে। আমরা দেখেছি টাউনের মধ্যে অনেক জায়গা থেকে আমরা ব্লাড টেস্ট করি, লেখা থাকে প্যাথোজেন্স বা প্যাথোজেন্স বলতে কি, মানে এখানে অনেক জীবাণু নিয়ে পরীক্ষা করা হয়, বিভিন্ন ধরনের জীবাণুগুলোকে তারা পরীক্ষা করে দেখে আমাদের শরীরের মধ্যে, ব্লাডের মধ্যে, ইউরিনের মধ্যে, স্টুলের মধ্যে এই ধরনের জীবাণু আছে কিনা। এরা হলো ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম। তারা টেস্ট করে ডক্টরকে লিখে দেয় যে তার ব্লাডের মধ্যে বিভিন্ন ধরনের কী প্যাথোজেন পাওয়া গেছে। তারপর ডক্টর বুঝেন এই প্যাথোজেনে কোন কোন রোগ তৈরি করতে পারে। তাহলে আমরা বুঝে গেছি হোয়াট ইজ প্যাথোজেন। ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমস আর কল্ড প্যাথোজেন। মুখস্থ শিখে নেবে হোয়াট ইজ প্যাথোজেন। নিচে কী বলা আছে? হেডলাইন, ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমস ইন হিউম্যানস। মানুষের মধ্যে কোন কোন মাইক্রো অর্গানিজমে রোগ সৃষ্টি করে, দেখে নিই একটু পরে নেই। ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমস ইন হিউম্যান, কী বলা হয়েছে? Microbial diseases that can spread from an infected person to a nearby person through the air, water, food or physical contact are called communicable diseases. কতগুলা ডিজিজ একজন অসুস্থ মানুষের শরীর হইতে ভালো মানুষের শরীরে চলে যায়, এই ধরনের ডিজিজকে আমরা বলি কমিউনিকেবল ডিজিজেস। কমিউনিকেবল ডিজিজ কি? কতগুলা মাইক্রো অর্গানিজমের জন্য এই ধরনের ডিজিজ হয়, কতগুলি মাইক্রো অর্গানিজমের জন্য এগুলো এই ধরনের ডিজিজ হয়। এই ধরনের মাইক্রো অর্গানিজমকে বলা, এই ধরনের ডিজিজকে আমরা বলি, কতগুলা মাইক্রো অর্গানিজমে একজনের শরীর হইতে কতগুলা ডিজিজ আরেকজনের শরীরে নিয়ে যায় এবং তার শরীরের মধ্যে রোগ সৃষ্টি করে, এই ধরনের ডিজিজকে আমরা বলি কমিউনিকেবল ডিজিজ। মানে একজনের মানুষের শরীর হইতে আরেকজন মানুষের শরীরে যাইতে পারে। এখানে একথাই বলা হয়েছে হোয়াট ইজ কমিউনিকেবল ডিজিজেস। Microbial diseases that can spread from an infected person to a healthy person through air. এয়ারের মাধ্যমে যাইতে পারে, ওয়াটারের মাধ্যমে যাইতে পারে, ফুডের মাধ্যমে, or physical contact are called communicable diseases. এই ধরনের ডিজিজকে আমরা বলি communicable diseases. Examples of such diseases include cholera, common cold, chickenpox, tuberculosis. এই ধরনের ডিজিজ হলো কমিউনিকেবল ডিজিজেস। তার মানে কোনো মানুষের যদি কলেরা হয়, কমন কোল্ড হয়, চিকেন পক্স হয় বা টিউবারকুলোসিস হয়, তার মানে তার শরীর হইতে অন্য একজন মানুষের শরীরের মধ্যে ডিজিজগুলো আসতে পারে বায়া সার্টেন মাইক্রোবস। আমাদের একটু সাবধান থাকা প্রয়োজন, তাদেরকে মশারির ভিতরে রাখাটাই ভালো। তারপর এখানে কি বলা হয়েছে? ফ্রম কমন কোল্ড স্নিজ, যখন মানুষের সাধারণ সর্দি জ্বর হয় স্নিজ এচি দেয়। ফাইন ড্রপলেটস অফ ময়েশ্চার, যে জলের যে গুল বল, এগুলোকে বলা হচ্ছে ফাইন ড্রপলেটস অফ ময়েশ্চার ক্যারিং থাউজেন্ডস অফ ভাইরাসেস আর স্প্রেড ইন দ্য এয়ার। এক একটা ড্রপলেটের মধ্যে মানে কয়েক থাউজেন্ড ভাইরাস থাকতে পারে, এগুলো কী হয়? বাতাসের সঙ্গে গিয়ে মিলে যায়। এখানে একথাই বলা হয়েছে, যদি একটি মানুষের সর্দি হয় তখন যদি হেঁচি দেয়, মানে স্নিজ হেঁচি দেয়, তখন তার শরীর হয়তো কতগুলি মুখ থেকে কতগুলি জলের ফুটা বের হয়, ড্রপলেট বের হয়, এগুলোর মধ্যে অনেক ধরনের মানে ভাইরাস থাকে। এগুলো কি বাতাসের সঙ্গে গিয়ে মিক্সড হয়ে যায়, বাতাসটি গিয়ে তার অন্য একটি মানুষের শরীরে যদি লাগে, তখন এই মানুষটি বাতাসটাকে টাইনে নেবে তার নাকে দিয়ে চলে যাবে ভাইরাসটি তার ভিতরে, তখন তারও হয়ে যাবে সর্দি। এক্ষেত্রে বলা হয়েছে ফ্রম কমন কোল্ড স্নিজেস, ফ্রম কি বলা হচ্ছে? ফ্রম কমন কোল্ড স্নিজেস ফাইন ড্রপলেটস অফ ময়েশ্চার ক্যারিং থাউজেন্ডস অফ ভাইরাসেস আর স্প্রেড ইন দ্য এয়ার। বুঝে গেছি। তারপর এখানে দুটি লাইন দেখে নেই, লেখা আছে ফিমেল অ্যানোফিলিস মস্কিটো। একটা মস্কিটো আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয়েছে ফিমেল স্ত্রী প্রকৃতির মশা, এটি ফিমেল অ্যানোফিলিস মস্কিটো। এটি কী করে?
একটি অসুস্থ মানুষের শরীর হইতে রোগকে একজন সুস্থ মানুষের শরীরে নিয়ে পৌঁছে দেয়। এটি ক্যারি করতে পারে রোগ জীবাণু। অ্যাক্টস এজ এ ক্যারিয়ার অফ ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু ভাইরাস যারা হয়, এই ডেঙ্গু ভাইরাসও মানে এই মশার কামড় দিয়ে একজনের হইতে আরেকজনের শরীরে নিয়ে প্রবেশ করাতে পারে। তাই মশা কী করে, একটা ক্যারিয়ারের মতো কাজ করে। ট্রাকে কী করে এক জায়গা থেকে আমরা আরেক জায়গাতে নিয়ে যায়, এই ধরনের মশাও কী করতে পারে, এই যে ফিমেল অ্যানোফিলিস মস্কিটো আছে, তারা কী করতে পারে, এই যেন অসুস্থ মানুষের শরীর হইতে সুস্থ মানুষের শরীরে বিভিন্ন রোগের যে জীবাণু নিয়ে দিতে পারে। তারা কী করে, অ্যাক্সেস ক্যারিয়ার ফর ডেঙ্গু ভাইরাস, বিভিন্ন ধরনের ভাইরাসকে নিয়ে যেতে পারে। এখানে আমরা শেষ হয়ে গেলে চ্যাপ্টারটি, এখানে 3টি বাক্স আমরা দেখে নিই। প্রথম কী বলছে এখানে, দেন হাউ ডু উই প্রিভেন্ট দ্য স্প্রেড অফ কমিউনিকেবল ডিজিজেস। কীভাবে এই ধরনের ডিজিজ আমরা বন্ধ করতে পারি যাতে একজনের শরীর হইতে আরেকজনের শরীরে না যায়। আমাদের এই মানুষটিকে সাবধানে রাখতে হবে, তাকে মশায় বিভিন্ন মাছে কামড় না যেতে পারে, মশারের ভিতরে রাখাটাই ভালো। যদি সর্দি হয় তো সর্দিটি রুমালের মধ্যে দিতে হবে, মানুষের সামনে নয়, যাতে অন্য কেউ যদি তার সর্দির বাতাসটি না পায়, হেঁচির বাতাসটি না পায়। এই ধরনের কাজগুলো আমাদেরকে করতে হবে। এখানে পাহিলে কি বলছে, হোয়াই ডাজ দ্য টিচার কিপ টেলিং আস নট টু লেট ওয়াটার কালেক্ট এনিহোয়ার ইন দ্য নাইবারহুড। কেন এই হোয়াই ডাজ দ্য টিচার কিপ টেলিং, কেন শিক্ষক মহাশয় বা শিক্ষকগণেরা প্রায়ই বলেন যে কোনো জায়গা থেকে জল খাবেন না, পাড়া প্রতিবেশীর যে কোনো পুকুরে হইতে, যে কোনো কুয়া হইতে জল আনবেন না, কারণ জলগুলোতে অনেক মাইক্রো অর্গানিজম থাকতে পারে যেগুলি আমাদের ডিজিজ তৈরি করতে পারে। এখানে পাহলে আবার কি বলছে, পাহলে বলছে উই শুড কিপ এ হ্যাঙ্কার চিফ অন দি নোজ। আমাদের না হ্যাঙ্কার চিফ বলতে রুমাল, হ্যাঙ্কার চিফ বলতে রুমাল, আমাদের নাকে একটি রুমাল দেওয়া দরকার যখন আমাদের সর্দি আসে। অ্যান্ড মাউথ, এবং মুখে হোয়াইল স্নিজিং, যখন আমরা হেঁচি দিই তখন আমাদের মুখের মধ্যে একটি রুমাল রাখা দরকার। ইট ইজ বেটার টু কিপ এ ডিস্টেন্স ফ্রম এ ইনফেক্টেড পারসন। তাহলে আমরা বুঝে নিচ্ছি এখানে আমাদের নাকে কী কারণে রুমাল দেওয়া দরকার। যখন আমাদের সর্দি আসে তখন আমাদের নাকে এবং মুখে রুমাল দিয়ে রাখা দরকার, যাতে আমাদের ইনফেকশনটি অন্য কোনো সুস্থ মানুষের শরীরের মধ্যে গিয়ে না প্রবেশ করতে পারে। এখানে দেখে নিই 2টি লাইন, আমার 3টি লাইন শেষ হয়ে যাবে আজকে। অল মস্কিটোস ব্রিড ইন ওয়াটার। ব্রিড বলতে ডিম পারে। অনেক মস্কিটো ডিম কোথায় পারে, জলের মধ্যে পারে। অল মস্কিটোস ব্রিড ইন ওয়াটার, জলের মধ্যে ডিম পারে। আমাদের নালা আছে, বাড়ির পাশে যে নালা আছে, নালার মধ্যে ডিম পারে। কিপিং দ্য সারাউন্ডিং ক্লিন অ্যান্ড ড্রাই উই ক্যান প্রিভেন্ট মস্কিটোস ফ্রম ব্রিডিং। যদি আমাদের বাড়ির চারপাশটিকে যদি আমরা জলমুক্ত রাখি, তাহলে আমাদের কি হবে, আমাদের মশায় ব্রিডিং করতে পারবে না, ডিম পারতে পারবে না, তাহলে আমাদের রোগ জীবাণু অনেকটা বন্ধ হয়ে যাবে। তাহলে আজকে আমরা এখানে শেষ করে দেবো। আমরা খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।